প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে তোমাদেরকে আমি করিয়েছিলাম ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর 7ম অধ্যায়ে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি অঙ্কের প্রশ্ন। আমি সেইখানে পূর্ণাঙ্গ ক্লাসটি করাতে পারিনি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমাদেরকে আমি প্রশ্নটি খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছিলাম এবং সেই ক্লাসেরই সলিউশন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আমার সেই অঙ্কটির লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা যারা আমার এই চ্যানেলটিকে পছন্দ করছো, আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন ক্লিক করে দেবে। তাহলে আমার পরবর্তী ভিডিও যখনই আমি তোমাদেরকে দিতে চাইবো, তখন তোমরা অতি সহজেই সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আমরা আজকে দেরি না করে সেই অঙ্কটি বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে অসম্পূর্ণ অঙ্কটি ছিল সেটিকে তোমাদের আজকে ভালো মতন বুঝিয়ে দিই। দেখো, এখানে কোম্পানির নাম ছিল XYZ কোম্পানি লিমিটেড, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডিরেক্ট মেথড। আমি তোমাদের আগেও বলেছিলাম পরীক্ষার মধ্যে ইনডিরেক্ট মেথডে অঙ্ক আসবে, ডিরেক্ট মেথডে নয়। ফর দ্য ইয়ার এন্ডেড December 30, 2030। এটা এতটুকু আমাদের যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে রয়েছে তার উপরে লিখতে হবে। এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ছকটি হবে অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা, দুইটা টাকার ঘর থাকবে এবং অ্যাকাউন্টস টাইটেল থাকবে। ছকটা বেশি কঠিন নয়। তারপরে তোমরা একটু লক্ষ্য করো, আমি এর আগে যে দুইটা ভিডিও করেছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের নিয়ে, সেখানে আমি একটা ক্লাসে তোমাদেরকে নিয়ম শিখিয়েছিলাম যে কিভাবে তোমরা এক ক্যাশ ফ্লো স্টেটমেন্টে স্টেপ বাই স্টেপ করবে এবং কিভাবে করলে তোমাদের অঙ্ক অনেক সহজ হবে। এবং আজকে তোমাদেরকে তারপরে ক্লাসে আমি তোমাদেরকে একটা অঙ্কের প্রশ্ন বুঝিয়েছিলাম এবং আজকের ক্লাসে তোমাদেরকে সেই প্রশ্নটি উত্তরটি বুঝিয়ে দেব। তো আজকে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদের অবশ্যই 1 নাম্বার ভিডিও মানে পার্ট 1 এবং পার্ট 2টা দেখে আসতে হবে, নয়তো বা তোমরা আজকের ক্লাসে তেমন কিছুই বুঝবে না। তো যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখতে চাও তারা আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করবে। আমি বলেছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 3টি স্টেপ হয়। দেখো, এখানে 1 নং স্টেপ দিয়ে দেখিয়েছে। 1, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। 2 নম্বরে আছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 3 নম্বরে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি। যারা আমরা 1 নম্বর ভিডিওটি দেখেছো, 2 নম্বর ভিডিওটি দেখেছো, তাদের জন্য আজকের এই অঙ্কটা খুব সহজ হবে। তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং একটা অঙ্ক করলেই তোমরা অন্যান্য অঙ্কগুলো পেরে যাবে। তো তোমরা প্রথমে যে স্টেপটা হবে 1 দিয়ে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে তোমরা অঙ্কের নিয়মে 2টা কোলন দেবে। কি দিবে? 2টা কোলন দেবে। এর নিচেই তোমরা কি লিখবে? নিট ইনকাম। এর নিচেই তোমরা লিখবে নিট ইনকাম। নিট ইনকাম আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিট ইনকাম নিয়ে নেবে। এই যে দেখো, গত ক্লাসে যে অঙ্কটি করিয়েছিলাম নিট ইনকাম এখানে দেওয়া রয়েছে। এই যে দেখো, নিট ইনকাম 15,120। এই যে দেখো তোমরা, নিট ইনকাম 15,120। তো নিট ইনকামটা দিয়ে দিলে তারপরে তোমাদের যেটা থাকবে, একটা বড় লাইন এখানে ইনক্লুড করেছিল, কিন্তু এত বড় লাইন তোমাদের দেওয়া দরকার নেই, তাই আমি কলম দিয়ে এই লাইনটাকে কেটে দিয়েছি। এখানে দিবে তোমরা কি দিবে? অ্যাডজাস্টমেন্ট দিবে। কি তোমরা এখানে অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমি এখানে তোমাদের 3টা স্টেপ বললাম, স্টেপটা খেয়াল করো। প্রথম স্টেপ 1, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, কোলন দেবে। তারপরে লাইনটি হবে নিট ইনকাম। নিট ইনকাম আমরা এখানে পেয়ে গিয়েছিলাম, সেটা আমরা রেডিমেড বসিয়ে দেব লাস্টের ঘরে। কোন ঘরে? লাস্টের ঘরে। তারপরে দিব আমরা কি দিব? অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট দিয়েও আমরা কি করব? 2টা এই অ্যাক্টিভিটিসের পরে যে 2টা কোলন আছে, সেই 2টা কোলনও অ্যাডজাস্টমেন্টের পরে দেব। মানে অ্যাডজাস্টমেন্ট বলতে এখানে বোঝায় যেসব এন্ট্রিগুলো আমাদের বাদ পড়ে গেছে বা ইনক্লুড করতে হবে, সেটা এখানে আমরা সমন্বয় করে দেব ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, অপারেটিং অ্যাক্টিভিটিসে। আমি তোমাদের অনেক আস্তে আস্তে অঙ্কটা বোঝাবো, তাহলে তোমরা খুব মনোযোগী সহকারে যদি একটা অঙ্ক বোঝো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে কোন কোন এন্ট্রি আসে সেটা কিন্তু আমরা 1 নং ভিডিওতে বা পার্ট 1-এ আমরা কিন্তু সেই নিয়মগুলো দিয়ে দিয়েছিলাম। সেই নিয়মের এন্ট্রিগুলোই এখানে আসবে। তো তোমরা 1 নং ভিডিওর যে অপারেটিং অ্যাক্টিভিটিস এর নিয়মটা শিখে নিয়েছিলে, তাদের কাছে এটা আজকে সহজ হয়ে যাবে। দেখো,
আমরা বলেছিলাম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আসে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স সবসময় কি হয়, এখানে যোগ হয়। অপারেটিং এক্সপেন্সে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স সবসময় যোগ হয়। এখন এই ৩,২৪০ টাকা আমরা কোথায় পেলাম? এই যে দেখো এখানে দেওয়া রয়েছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ৩,২৪০ টাকা, এখানে রেডিমেডই দেওয়া রয়েছে। সেই রেডিমেড টাকাটাই আমরা এখানে বসিয়ে দেব, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দিয়ে বসিয়ে দেব। ডিপ্রিসিয়েশনের টাকাটা আমাদের কি হয়, যোগ হয়। তারপরে দিয়েছে লস অন সেলস অফ ইকুইপমেন্ট। আমরা বলেছিলাম যদি পার্ট 1-এ বলেছিলাম যে যদি কোনো সম্পত্তি বিক্রয় করে লস হয় বা লোকসান হয়, তাহলে আমরা কি হয়, আমাদের যোগ হয়। তো যোগ হয়, সেই তো আমরা এখানে দেখো, এখানেও যে ইনকাম স্টেটমেন্টটা প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে অন সেলস অফ ইকুইপমেন্ট। এই যে দেখো লস অন সেলস অফ ইকুইপমেন্ট 180 টাকা, সেটাও আমরা রেডিমেড আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নিয়ে যাব। তো এখানে আমরা কয়টা এন্ট্রি ঢুকালাম, একটা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স যোগ হয়েছে, লস অন সেলস অফ ইকুইপমেন্টও যোগ হয়েছে। কেন যোগ হয়েছে? কারণ ইকুইপমেন্ট বা কোনো চলতি সম্পত্তি বিক্রয় করে যদি লোকসান হয়, সেই লোকসানের টাকাটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যোগ হয়। ঠিক আছে, তোমরা পার্ট 1টা দেখে আসবে অবশ্যই। তারপরে এন্ট্রিতে আসি আমরা, ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। এখন কথা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ না ইনক্রিজ, আমরা কিভাবে বুঝবো? তোমরা এই সম্পর্কে ধারণা পাবে হচ্ছে পার্ট 2-তে, কারণ পার্ট 2-তে আমরা অঙ্ক যে মূল কোশ্চেনটা সেটাকে আমরা বুঝিয়ে দিয়েছি। তো দেখো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল তো অবশ্যই আসবে, মানে দেনাদার আসে হচ্ছে অপারেটিং এক্সপেন্সে। এখন দেনাদারটা বা অ্যাকাউন্ট রিসিভেবলটা অপারেটিং অ্যাক্টিভিটিস সে আসে। তো দেখো আমরা ডিক্রিজ কিভাবে বুঝবো? আমরা পার্ট 2-তে বলেছিলাম যে আমাদের এই অঙ্কের দুইটা সাল থাকবে, 2013 এবং 2012। 2013 এবং 2012, একটা হচ্ছে 2013 হচ্ছে বর্তমান সাল, 2012 হচ্ছে বিগত সাল। অ্যাকাউন্ট রিসিভেবল কত রয়েছে? 2160, 2700, কোনটা বেশি? প্রিভিয়াস এরটা বেশি। কোনটা বেশি? প্রিভিয়াস এরটা বেশি। তাহলে প্রিভিয়াস এরটা যদি বেশি হয় আর বর্তমানেরটা যে কম হয়, তাহলে আগে ছিল দেনাদার 2700 টাকা, কিন্তু বর্তমানে দেনাদার হচ্ছে 2160 টাকা। তার মানে কি, কমেছে। বিগত সালের থেকে দেনাদারটা বর্তমানে কি হয়েছে, কমেছে। বিগত সালের সাথে তুলনা করে আমাদের ইনক্রিজ না ডিক্রিজটা বের করতে হবে। বিগত সালে যদি একটা বড় অ্যামাউন্ট থাকে এবং বর্তমানে সালে যদি সেই অ্যামাউন্টটা কমে যায়, তাহলে আমাদের কি হয়, সেই সম্পত্তিটা ডিক্রিজ হয় বা দায়টাও সে কি হয়, ডিক্রিজ হয়। মানে বর্তমানে সালে কমে গেলেই সেটাকে আমরা ডিক্রিজে ধরে নেব। তার মানে এখানে আমরা বুঝতে পারছি ডিক্রিজ হয়েছে, এখানে 700 আছে, এখানে 160 আছে, ডিক্রিজ হয়েছে। এই কারণে আমরা এখানে লিখে দিতে হবে, আমাদের এই অঙ্কটাই এমন লিখে দিবে, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল 2700 থেকে মাইনাস 2160। দেখেছো এখানে অঙ্কের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, তোমাদের এই কারণে ভুল হওয়ার কোনো কারণ নেই। তো দুইটা বিয়োগ করে আমাদের কি আসলো, 540। আমি পার্ট 1-এ তোমাদেরই বলেছিলাম যে দেনাদার যদি কমে তাহলে প্লাস হবে, দেনাদার যদি কমে তাহলে প্লাস হবে, দেনাদার যদি বাড়ে তাহলে মাইনাস হবে। আবার বলছি, দেনাদার যদি কমে প্লাস হবে, দেনাদার যদি বাড়ে মাইনাস হবে। তার মানে এখানে দেনাদার হচ্ছে কমেছে, তার মানে কি হয়েছে, প্লাস হয়েছে। তোমরা পার্ট 1টা দেখে আসবে। আসলে তোমাদেরকে আমি যেটা বলছি বারবার যে পার্ট 1 দেখবে, পার্ট 2 দেখবে, এটা বলার একটাই কারণ যে এই চ্যাপ্টার গুলা একটু কঠিন। আমি যদি হুট করে তোমাদেরকে অঙ্কে নিয়ে চলে যাই, তোমরা বুঝবে না। তাই তোমাদেরকে পার্ট 1 পার্ট 2 করে বুঝিয়েছি, যাতে তোমরা পার্ট বাই পার্ট বুঝে যাও, অল্প অল্প করে বুঝো। তোমরা যদি কেউ কোচিং ক্লাসে বা কোনো স্যারের কাছেও পড়তে, তাহলে দেখতে পেতে যে তারও একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করতো না। তারা তখন কি করতো, একটা চ্যাপ্টারে ভূমিকা করাতো, তারপরে ক্লাসে ছোট একটা অঙ্ক করাতো, তারপরে ক্লাসে বড় একটা অঙ্ক, তারপর হোমওয়ার্ক দিত। এভাবে করে তারা পড়ায়। তো যেহেতু এটা অনলাইন ক্লাস, তোমাদের সাথে ওরকম ভাবে কমিউনিকেশন করা সম্ভব নয়, তাই আমাদের একটু টেকনিক সহকারে পড়ানো হচ্ছে। তোমরা একটা চ্যাপ্টার যেখান থেকেই পড়ো না কেন, একটা চ্যাপ্টারে 2 থেকে 3টা ক্লাস করলে আশা করি তোমাদের সেই ক্লাসটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়। তো তোমরা যদি পার্ট 1টা একটু কষ্ট করে দেখো, তা পার্ট 2টা একটু কষ্ট করে দেখো, তারপরে যদি তোমরা একটা অঙ্ক সলভ করো, আশা করি তোমরা এখান থেকে ভালো কিছু পাবে। তো চলো আমরা আবার অঙ্ক চলে যাই।
তারপরের এন্ট্রি কি দিয়েছে, ডিক্রিজ ইন ইনভেন্টরি, আমরা ওই একই ভাবে করব। ঠিক আছে, ডিক্রিজ যেহেতু দিয়েছে, চলো আমরা দেখি কিভাবে ডিক্রিজটা হলো। এই যে দেখো ইনভেন্টরি এখানে আছে, ইনভেন্টরি কত আছে, 23,400, 23,400। তারপরেটা কত আছে, 28,800। তার মানে আগেরটা ছিল বেশি 28,000, পরে হয়েছে 23,000। তার মানে বেশি হচ্ছে না কম হয়েছে, বেশি হয়েছে। বেশি হওয়া সরি কম হয়েছে, আগেরটার থেকে এখন বর্তমানে কি হয়েছে, কম হয়েছে। তার মানে এই কারণে আমরা এখানেও ডিক্রিজ দেখিয়েছি। ডিক্রিজ ইন ইনভেন্টরি বিয়োগ করে তোমরা দিয়ে দেবে। ইনভেন্টরি কমলেও কি হবে, প্লাস হবে। ইনভেন্টরি কমলেও কি হবে, প্লাস হবে। তারপরটা দেখো ডিক্রিজ ইন প্রিপেড ইন্স্যুরেন্স, এটাও সেম, দুইটা বিয়োগ করে দেবে, তাহলে বের হয়ে যাবে। যদি আগেরটা বেশি হয় পরেরটা কম হয় তাহলে ডিক্রিজ দিবে, আর যদি বর্তমানেরটা বেশি হয় আগেরটা কম হয় তাহলে কি দিবে, ইনক্রিজ দিবে। তারপরটা দেখো ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল কথা রয়েছে, এই যে অ্যাকাউন্টস পেয়েবল রয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল আগে ছিল হচ্ছে 10,860 টাকা, বর্তমান হচ্ছে 9,360 টাকা। এখন আমি একটু বলতে চাই যে আমরা এতক্ষণ চলতি সম্পত্তির ডিক্রিজ হয়েছে দেখে কিন্তু প্লাস করেছি, কিন্তু চলতি দায়ের যদি ডিক্রিজ হয় তাহলে কিন্তু আমরা প্লাস করবো না, তাহলে আমরা কি করব, মাইনাস করব। উল্টোটা করতে হবে, কি করতে হবে, উল্টোটা করতে হবে। তো চলো উল্টোটা করি আমরা। যেহেতু ডিক্রিজ হয়েছে, আমরা চলতি সম্পত্তির ডিক্রিজ প্লাস করেছিলাম, কিন্তু চলতি দায়ের ডিক্রিজ আমরা মাইনাস করব, বিয়োগ করে মাইনাস করে দিয়েছি 1,500 টাকা। তারপরটা আছে কি, ডিক্রিজ ইন অ্যাকুরেট এক্সপেন্স পেয়েবল। এটাও সেম ভাবে করবো আমরা। অ্যাকুরেট এক্সপেন্স পেয়েবল 2,700, 3,600, যেহেতু ডিক্রিজ হয়েছে, বর্তমানেরটা কম বিগতটা বেশি, তাই এটাও আমরা বিয়োগ করে দেব। এটাও মাইনাস হবে। কেন মাইনাস হবে, আমরা দায়ের হিসাবটা যদি ডিক্রিজ হয় তাহলে ডিক্রিজ করেই দেখাবো, যদি ইনক্রিজ হয় তাহলে ইনক্রিজ করেই দেখাবো। আবার বলছি, যদি দায়ের হিসাবটা যদি ডিক্রিজ হয় তাহলে ডিক্রিজ করে দেখাবো, যদি ইনক্রিজ হয় তাহলে ইনক্রিজ করেই দেখাবো। যেহেতু এখানে ডিক্রিজ তাই আমরা ডিক্রিজ করেই দেখিয়েছি। ঠিক আছে, কিন্তু সম্পত্তির যে ব্যাপারটা, আমরা ডিক্রিজ হলে ইনক্রিজ করব, ইনক্রিজ হলে ডিক্রিজ করব। ঠিক আছে, তারপরটা দেখো ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল, যে এন্ট্রিটা রয়েছে এখানে, এই যে ইনকাম ট্যাক্স পেয়েবল, এখানে একটা এন্ট্রি আছে 16,200, এখানে কোনো এন্ট্রি নাই, তাই ডিরেক্ট এটাই বসিয়ে দেব। এখানে দেখো ইনক্রিজ ইন ইনকাম ট্যাক্স পেয়েবল যা আছে তাই বসিয়ে দিলাম। এখন যেটা করবে সেটা হচ্ছে এই সবগুলো যোগ বিয়োগ করবে, এই সবগুলো যোগ বিয়োগ করে একটা অ্যামাউন্ট এখানে বসাবে। তারপরে উপরে যে নিট ইনকামটা ছিল সেই নিট ইনকামটার সাথে যোগ করে বসিয়ে দেবে। কি করবে, যোগ করে বসিয়ে দেবে। যদি এটা মাইনাস ফিগার আসতো তাহলে এই উপরে নিট ইনকামের সাথে এটা মাইনাস করে এখানে বসিয়ে দিতে। ওকে, এখন এই যে দুইটা যোগ বিয়োগ করে একটা অ্যামাউন্ট আসলো 24,600, এইটার একটা নাম রয়েছে। এটার নামটা কি, এটার নাম হচ্ছে নিট ক্যাশ প্রোভাইড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা তোমাদের প্রত্যেকটা স্টেপে পরে যে অ্যামাউন্টটা বের হবে সেটার সাথে লিখতে হবে। যেহেতু অপারেটিং অ্যাক্টিভিটিস অপারেটিং লিখেছি, কি আসবে, নিট ক্যাশ প্রোভাইড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা এই 24,600 টাকাটার নাম এটা। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর স্টেপে আসি আমরা, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে কি দিয়েছে, সেলস অফ ইকুইপমেন্ট। 3,060, সেলস অফ ইকুইপমেন্ট মানে 3,060। এই যে দেখো এখানে লেখা রয়েছে, আমি তোমাদের এই পার্ট 2 এই প্রশ্ন ভালো মতো বুঝিয়ে দিয়েছিলাম। দেখো লেখা রয়েছে এখানে সোল্ড অফ 3,060, তোমরা এখানে দেবে। আমরা কি বুঝিয়েছিলাম, যদি বিক্রয় হয়, সম্পত্তি যদি বিক্রয় হয় তাহলে প্লাস হবে, যদি ক্রয় হয় তাহলে কি হবে, মাইনাস হবে। যেহেতু এটা সেলস হচ্ছে ইকুইপমেন্টের, তো আমরা এটা প্লাস দিয়েছি। তারপরটা দেখো পারচেস অফ ইকুইপমেন্ট, পারচেস হলে কি হয়, মানে মাইনাস হয়। 32,400, এখানে দেখো এটাও রেডিমেড দেওয়া রয়েছে, ইকুইপমেন্ট কস্টিং এত টাকা, পারচেস ফর ক্যাশ 32,400। তো যেহেতু পারচেস হলে মাইনাস হয়, মাইনাস করে দিয়েছি। তো এই দুইটা মাইনাস প্লাস করে এখানে একটা এমন এসেছে, এই দুইটা মাইনাস করে মাইনাস করে দেখো আমাদের এটাও মাইনাস ফিগারে এসেছে, কারণ আমাদের এখানে মাইনাস ফিগারে টাকাটা বেশি। তো 24,600 থেকে 29,340 টাকা বিয়োগ করলে আমাদের এখানেও একটা মাইনাস ফিগার আসে, কারণ আমাদের মাইনাস ফিগারের টাকাটা বেশি। তাই প্লাস ফিগারের টাকাটা যদি মাইনাস ফিগার থেকে করি, তারপর আমাদের মাইনাস ফিগারই আসে। কত আসে, 4,740। তোমরা এটা বা কেউ প্লাস করে দিও না, দেখো আমাদের মাইনাস ফিগারের টাকাটা বেশি। আচ্ছা, তো আমরা আগের মতো 4,740 জন্য ওই আগের কথাটাই লিখবো, নিট ক্যাশ ইউজড বাই, আগেরটা যখন লিখেছিলাম অপারেটিং, এখানে লিখবো কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এটার নাম কি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ওকে গেল। 3 নম্বরে তো আসো
ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। এটার মধ্যে কি দিয়েছে? পেমেন্ট ফর ক্যাশ ডিভিডেন্ড। পেমেন্ট ফর ক্যাশ ডিভিডেন্ড আমি বলেছিলাম যদি ডিভিডেন্ড থাকে তাহলে কি হবে? মাইনাস হবে। ডিভিডেন্ড থাকলে কি হবে? মাইনাস হবে। তো এই যে দিয়ে দিয়েছি মাইনাস 5,760, এটা সমন্বয়ে ছিল। তারপরটা আছে ইস্যু অফ বন্ড ফর ক্যাশ। ইস্যু করা মানে অন্যকে দেওয়া। তো আমি বলেছিলাম অন্যকে যখন ঋণ দিতে হয় তখন কি হয়? প্লাস হয়, এবং নিজের ঋণ নিলে কি হয়? মাইনাস হয়। তো দেখো এখানে ঋণ নিয়েছিলাম। এখানে এই দেখো সি নাম্বার সমন্বয়টাতে বন্ড অয়ার ইস্যু অট ফেস ভ্যালু হচ্ছে 16,200। এই দেখো 16,200 দিয়ে দিয়েছে। এটা কি হয়েছে? প্লাস হয়েছে। তো এখন আমাদের এটা যোগ বিয়োগ করে একটা অ্যামাউন্ট বসেছে। উপরে ছিল হচ্ছে মাইনাস ফিগার 4,740। এটা থেকে এটা বিয়োগ হবে কার থেকে? 10,440-এর সাথে। তো যেহেতু আমাদের এবারে প্লাস ফিগারটা বেশি, তার মানে কি প্লাস ফিগারই বের হলো। বিয়োগ করে দিলাম 4,740-কে 10,440 থেকে বিয়োগ করে দিলাম। কত বের এলো? 5,700 বের হলে হয়েছে। কত বেরোচ্ছে? 5,700 বেরোচ্ছে। এটার নামও দিবে নেট ইনক্রিজ ইন ক্যাশ। আচ্ছা, এই হলো আমাদের মূল অঙ্কটা। এখন এখানে আমরা কিছু একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাড দিবে তোমরা লাস্ট পজিশনে। যে কাজটুকু দেখো তোমরা ভালো মতন মন দিয়ে খেয়াল করবে। লাস্ট হচ্ছে ক্যাশ এট বিগিনিং অফ পিরিয়ড। আমাদের দেখো ক্যাশ রয়েছে, সমন্বয়টা প্রথমে ক্যাশ রয়েছে 34,360, 80, 28,620। দুইটা কি রয়েছে? ক্যাশের এন্ট্রি রয়েছে। তো বিগিনিং এর যে এন্ট্রিটা, বিগিনিং হচ্ছে 2012 সালেরটা। বিগিনিং কি? 2012 সালেরটা। তো এইটা আমরা এখানে যোগ করে দেব 28,620 বিগিনিং এন্ট্রিটা। তো 5,700 সাথে যদি 28,620 যোগ করে দাও তাহলে তোমরা এন্ডিংটা পাবে। এন্ডিং কত? 2013 সালে 34,380। এই দেখো তোমরা এখানে কত পেয়েছো? 34,300 মানে 20। তো এই হলো তোমাদের এই অঙ্কটা। এখানে যে কাজটুকু আমি করেছি ক্যাশের জন্য, সেটা হচ্ছে বিগিনিং এর যে ক্যাশ ছিল সবার শেষে অ্যাড দিয়ে বিগিনিং এর যে ক্যাশটা ছিল সেটা যোগ করেছি সর্বশেষ টাকার অ্যামাউন্টটার সাথে। যোগ করার ফলে এন্ডিং যে মানে চলতি বছরের যে ক্যাশটা, সেটার সাথে কি হবে? দুইটা যোগ করার ফলে চলতি বছরের ক্যাশটার সাথে মিলে যাবে। এটাই হচ্ছে আমাদের ক্যাশ অ্যাট এন্ড অফ দ্য পিরিয়ড। সর্বশেষ বছর শেষে যেই নগদ টাকাটা আসে সেটাই হচ্ছে এইটা। তো বন্ধুরা, এই হলো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি পূর্ণাঙ্গ অঙ্ক। তোমরা ধীরে ধীরে অঙ্কটি ভালো মতন দেখবে এবং শিখবে। যদি কারো কোনো সমস্যা থাকে বা বোঝার সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।